সুপ্রিয় দর্শক, সকলেই কম বেশি অবগত আছেন যে ভাওয়াল সন্ন্যাসীর মামলাটি দায়ের করা হয়েছিল ঢাকার প্রথম সাব জজ আদালতে 1930 সালের 24 এপ্রিল। উক্ত আদালতে শুরু হয়েছিল মামলাটির বিচার, তবে তা সম্পন্ন হয় প্রথম অতিরিক্ত জেলা জজ আদালতে। বিচার শেষে মামলাটির রায় ঘোষণা করা হয় 1936 সালের 24 আগস্ট, যে রায়ে ঘোষণা করা হয় মামলার বাদী তথা ভাওয়াল সন্ন্যাসী হচ্ছেন মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। এই এপিসোডে আমরা শোনাবো সন্ন্যাসী কর্তৃক মামলা দায়ের ও বিচার সম্পর্কে, যেখানে ঘটেছিল অদ্ভুত আর মজার মজার সব ঘটনা। জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। ঐতিহাসিক সেই মামলাটি দায়ের করার পর মামলাটি নিবন্ধিত হয় টাইটেল স্যুট নং 70/1930 হিসাবে। মামলায় বাদী তথা সন্ন্যাসীকে মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী মর্মে ঘোষণাসহ ভাওয়াল এস্টেটের 1/3 সম্পত্তির মালিকানা এবং উক্ত সম্পত্তির দখল পুনরুদ্ধারের আবেদন করা হয়। মামলায় 1 নং বিবাদী করা হয় তার স্ত্রী বিভাবতী দেবীকে, আর অপর 2 প্রয়াত ভাইয়ের স্ত্রী বড় রানী সূর্যবালা দেবী ও ছোট রানী আনন্দকুমারী দেবীকে করা হয় যথাক্রমে 2 ও 4 নং বিবাদী। আর 3 নং বিবাদী করা হয় ছোট রানীর দত্তক পুত্র রামনারায়ণ রায়কে। আরজিতে দার্জিলিংয়ে বাদীর সাথে ঘটা সমস্ত ঘটনা উল্লেখ করত তিনি কিভাবে অচেতন হন, শ্মশান থেকে উদ্ধার হন কিভাবে এবং পরবর্তীতে কোথায় ও কিভাবে তিনি সন্ন্যাস জীবনযাপন করেন তার বিস্তারিত বর্ণনা করা হয়। এছাড়া তিনি ঢাকায় আসার পর ক্রমান্বয়ে তার সাথে কি ঘটেছিল তার বর্ণনা করা হয় বিশদভাবে। শেষে দাবি করা হয় যে 1 নং বিবাদী অন্যায় লোভের বশবর্তী হয়ে অসৎ লোকের পরামর্শে বাদীকে না দেখেই তাকে মেজকুমার হিসেবে অস্বীকার করছেন এবং বাদীর সম্পত্তির দখল ফেরত পাওয়া সহ জয়দেবপুরে যাওয়ার বিষয়ে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে কোর্ট অফ ওয়ার্ডসের মাধ্যমে নানারূপ কৌশল অবলম্বন করছেন তিনি। মামলাটি দায়েরের পর 1 ও 3 নং বিবাদী তথা বিভাবতী দেবী ও রামনারায়ণ রায়ের পক্ষে 1930 সালের 9 সেপ্টেম্বর লিখিত জবাব দাখিল করেন কোর্ট অফ ওয়ার্ডসের ম্যানেজার বিগনল্ড। 4 নং বিবাদী আনন্দকুমারী দেবীর পক্ষে পৃথকভাবে লিখিত জবাব দাখিল করা হয় একই সালের 25 অক্টোবর। 2 নং বিবাদী বড় রানী সূর্যবালা দেবী মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেননি, বরং তিনি বিচারের সময়ই বাদীকে মেজকুমার বলে স্বীকার করে সাক্ষ্য দিয়েছেন বাদীর পক্ষে। লিখিত জবাবে বিবাদী পক্ষে দাবি করা হয় যে 8 মে রাত 11:45 সময় মৃত্যুবরণ করেন মেজকুমার। দার্জিলিংয়ে রাতের বেলা সৎকারের ব্যবস্থা করা সম্ভব ছিল না, বিধায় পরদিন সকালে তাকে দাহ করা হয় এবং দাহের আগে অনুষ্ঠিত শবযাত্রায় অংশগ্রহণ করেছিলেন অনেকেই। এছাড়া দাবি করা হয় যে মেজকুমার কলকাতার গ্লাসগো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একটি বীমা করেছিলেন। মেজকুমারের মৃত্যুর পর উক্ত ইন্স্যুরেন্স কোম্পানির অনুরোধে দার্জিলিংয়ের সিভিল সার্জন লেফটেন্যান্ট কর্নেল ক্যালভার্ট কুমারের ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিলেন, যার দ্বারা প্রমাণিত হয় যে মেজকুমার দার্জিলিংয়ে মৃত্যুবরণ করেছেন। আরও দাবি করা হয় যে মেজকুমারের মৃত্যুর পর 1910 সালে বড়কুমার এবং 1913 সালে ছোটকুমার মৃত্যুবরণ করেন। তারপর থেকে কোর্ট অফ ওয়ার্ডস সমগ্র জমিদারি পরিচালনার দায়িত্ব গ্রহণ করে এবং অদ্যাবধি তা পরিচালনা করে আসছে যথাযথভাবে। লিখিত জবাবে আরজির দাবিসমূহকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করত বাদী একজন প্রতারক মর্মে অভিহিত করা হয়। বিবাদী পক্ষে দাবি করা হয় যে ভাওয়াল এস্টেটের সম্পত্তি নিয়ে মেজকুমারের 3 বোন, ভাগিনা ও অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে কোর্ট অফ ওয়ার্ডসের বিরোধ ও মামলা চলে আসছে। মেজকুমারের 3 বোন কোর্ট অফ ওয়ার্ডস কর্তৃক রাজবাড়ি থেকে উচ্ছেদ হয়ে কতিপয় অসৎ লোকের পরামর্শে ও সাহায্যে পাঞ্জাবের অধিবাসী জনৈক মাল সিংকে উৎকোচ ও নানা প্রলোভনের মাধ্যমে বশীভূত করত দাঁড় করানো হয়েছে মেজকুমার হিসেবে। বাদী তথা সন্ন্যাসী মেজকুমার হিসেবে প্রমাণ হয়ে যেতে পারে এই আশঙ্কায় বিবাদী পক্ষে আগাম দাবি করে রাখা হয় যে
12 বছরের অধিক সময় ধরে ভোগ দখলের মাধ্যমে বাদীর বিরুদ্ধে 1 নং বিবাদীর অ্যাডভার্স পজেশন বা বিরুদ্ধ দখল প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে বাদীর উক্ত সম্পত্তি দাবি করার অধিকার বিলুপ্ত হয়েছে এবং মামলাটি লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইনের বিধান মোতাবেক তামাদির দোষে বাড়িত অর্থাৎ 12 বছর অতিক্রান্ত হওয়ায় আইন অনুযায়ী বাদী আর উক্ত সম্পত্তি দাবি করতে পারেন না। এছাড়া আরও একটি আগাম দাবি করে রাখা হয় যে যেহেতু বাদী জগৎ সংসারের মায়া ত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন এবং সন্ন্যাস জীবনের সকল আবশ্যকীয় ক্রিয়াকর্ম বা আচার অনুষ্ঠানাদি পালন করেছেন, সেহেতু হিন্দু আইনের বিধান মোতাবেক বাদী মৃততুল্য, যার ফলে বাদী আর উক্ত সম্পত্তি ফেরত পাওয়ার অধিকারী নয়। যা হোক, আর্জির বিপরীতে যথাসময়ে লিখিত জবাব দাখিল করা হলেও মামলার শুনানি শুরু হতে লেগে যায় আরও প্রায় বছর তিনেক। এই দীর্ঘ সময় যাবৎ কেন চূড়ান্ত শুনানি শুরু করা যায়নি সেই বিষয়ে একটু আলোকপাত করা যাক। তখন ঢাকার জেলা জজ ছিলেন মিস্টার এলান হেন্ডারসন। তার স্মৃতিকথা থেকে জানা যায়, মামলাটির শুনানি শুরুর আগে তার সাথে দেখা করেন তৎকালীন সরকারি উকিল তথা জিপি রায়বাহাদুর শশাঙ্ক ঘোষ। তিনি আবদার করেন যে এই মামলা বিচার করার জন্য তিনি যেন একজন তরুণ ইউরোপিয়ান বিচারককে নিয়োগ প্রদান করেন। তার কারণ হিসাবে তিনি উল্লেখ করেন যে ঢাকায় চাকুরিরত কোনো হিন্দু বিচারক এই প্রভাবশালী বাদীর বিরুদ্ধে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের সাহস পাবেন না। মিস্টার এলান হেন্ডারসন তাঁর স্মৃতিকথায় বলেন, সরকারি উকিলের এরূপ আবদারের পর তিনি বেশ মুশকিলে পড়ে যান। একদিকে তিনি ভাবছিলেন যে মামলাটি নিয়ে গণমানুষের যে বিপুল আগ্রহ ও প্রচার প্রচারণা, তাতে একজন ভারতীয় বিচারকের পক্ষে সেসব উপেক্ষা করে নিরপেক্ষ থেকে বিচার করা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে তিনি ভাবছিলেন যে মামলায় যে সকল টেকনিক্যাল ও পদ্ধতিগত বিষয় জড়িত রয়েছে, তাতে একজন ইউরোপীয় বিচারকের পক্ষে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নাও হতে পারে। এই ভাবনায় তিনি সরকারি উকিলের দাবি অগ্রাহ্য করত এখতিয়ার বা জুরিসডিকশন মোতাবেক মামলাটি যে আদালতে দায়ের করা হয়েছে সেখানেই রেখে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। অর্থাৎ প্রথম সাবজজ আদালতেই রেখে দেওয়া হয় মামলাটি। অবশ্য তখনও বিচারের জন্য প্রস্তুত হয়নি সেই ঐতিহাসিক মামলা। সাবজজ পান্নালাল বসু ফরিদপুর জেলা থেকে বদলি হয়ে ঢাকার প্রথম সাবজজ আদালতে যোগদান করেন 1932 সালে। তিনি ছিলেন মূলত দর্শন শাস্ত্রের ছাত্র। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন শাস্ত্রে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি অর্জন করেন। প্রথমে কিছুকাল কলকাতার বঙ্গবাসী কলেজে এবং পরে দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে দর্শন শাস্ত্রের অধ্যাপনা করেন তিনি। এর মধ্যে তিনি বিএল তথা ব্যাচেলর অফ ল ডিগ্রি অর্জন করত 1910 সালে যোগদান করেন ইন্ডিয়ান জুডিশিয়াল সার্ভিসে। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণ গল্পটি ইংরেজিতে অনুবাদ করে প্রশংসা কুড়িয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরেরই। যা হোক, আমরা ফেরত আসছি আবার বিচার শুরু হতে বিলম্বের বিষয়ে। শুনানি শুরুর আগেই প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে একটা টানাপোড়েন বা স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায় আদালতের। বাদীপক্ষে দাবি করা হয় যে প্রশাসনের লোকজন বাদীকে আইন মোতাবেক সহযোগিতা করছেন না, তারা বরং মেজরানির ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জির নির্দেশ অনুসারে তার বিরুদ্ধে কাজ করছেন। এটি প্রমাণ করার জন্য 1931 সালের জুলাই মাসে বাদীপক্ষের আইনজীবীরা ঢাকার বিভাগীয় কমিশনারের অফিস থেকে কিছু ডকুমেন্ট সরবরাহ করার আবেদন করেন। প্রতি উত্তরে বিভাগীয় কমিশনার নেলসন আগস্ট মাসে জানান যে গোপনীয়তার হেতুতে তিনি ডকুমেন্টগুলো উপস্থাপনে সক্ষম নন। এরপর পান্নালাল বসু উক্ত আদালতে যোগদানের পর তিনি ডকুমেন্টগুলো আদালতে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রতি ইস্যু করেন সমন। সমন ইস্যুর পর একটু বেকায়দায় পড়ে যায় প্রশাসন দ্বারস্থ হয় সরকারি উকিলের। সরকারি উকিল রায়বাহাদুর শশাঙ্ক ঘোষ 1932 সালের মে মাসে উক্ত সমনের বিষয়ে তার লিখিত মতামত ব্যক্ত করেন। তিনি এরূপ মত দেন যে 1920 ও 1921 সালে প্রতারক সন্ন্যাসীর বিষয়ে ভাওয়াল এস্টেট এবং বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে হওয়া গোপন যোগাযোগের ডকুমেন্টসমূহ উপস্থাপনের বিষয়ে আমাদের আপত্তি সত্ত্বেও বিচারক একজন প্রতারকের আবেদনের প্রেক্ষিতে সমন ইস্যু করেছেন। আমার মতে এই সকল ডকুমেন্ট উপস্থাপনের আদেশ প্রত্যাখ্যান করা উচিত এই যুক্তিতে যে এই সকল ডকুমেন্ট আদালতে উপস্থাপন করা সরকারি স্বার্থের পরিপন্থী। সরকারি উকিলের এরূপ মতামতের প্রেক্ষিতে ঢাকার তৎকালীন কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট ভুবন মোহন ঘোষ তথা বি এম ঘোষ বিভাগীয় কমিশনার নেলসনকে জানান যে
আমরা আদালতকে আমাদের আপত্তি জানাতে পারি এবং অনুরোধ করতে পারি যে এগুলো উপস্থাপনের জন্য যেন আমাদেরকে বাধ্য না করা হয়। বিভাগীয় কমিশনার নেলসন তখন আরও দৃঢ়তার সাথে কালেক্টরকে নির্দেশ প্রদান করেন যে আমি তলবকৃত ডকুমেন্টসমূহ উপস্থাপনের প্রস্তাব করছি না এবং এই মর্মে আদালতকে জবাব দেয়া হোক যে সরকারি স্বার্থে গোপন যোগাযোগ সংক্রান্ত ডকুমেন্টসমূহ প্রকাশ করা যাবে না। নিশ্চয়ই এবার বুঝতে পারছেন যে কেন মামলাটি শুনানি শুরু হতে বিলম্ব হচ্ছিল। তবে মামলা দায়ের আর্জিতে উল্লিখিত ঘটনা এবং বিভাবতী দেবীর সম্পর্কে সেই সময়ের এক অজ্ঞাত কবির লেখা একটি রম্য কবিতা শোনানোর লোভ সামলাতে পারছি না আমরা এখানে। ভাওয়ালে আজ আগুন জ্বলেছে, কপাল পুড়েছে কার, মামলা বেঁধেছে রানী সন্ন্যাসীর রহস্য চমৎকার। বহুদিন আগে মৃতদেহ যার পুড়ে হয়ে গেল ছাই, কোথাকার এক সাধু এসে বলে সেই আমি মরি নাই। ভাওয়াল রাজ্যে আমি পরিচিত মধ্যম কুমার হই, মিথ্যা আমার মৃত্যু রটনা, জাল প্রতারক নই। যবে দার্জিলিং স্টেপ অ্যাসাইডে রোগের কারণে যাই, সে রোগে এমন মরণ হইবে কভু তাহা ভাবি নাই। যদি মরে থাকি বেঁচেছি আবার, ভূতপ্রেত নহি দানা, আমারে যাহারা চিনিয়া চেনে না নিশ্চয়ই তাহারা কানা। যা হোক, ব্রিটিশ প্রশাসনের অসহযোগিতার বিরুদ্ধে বিচারক পান্নালাল বসুও ছিলেন না হাল ছাড়ার পাত্র। শেষ পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করেছিলেন সুচারুরূপেই। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে তিনি চূড়ান্ত শুনানির জন্য তারিখ ধার্য করেন 1933 সালের 27 নভেম্বর। ওই দিনই শুরু হয়েছিল বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ। বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণের পর নেওয়া হয় বিবাদী পক্ষের সাক্ষ্য। বিবাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয় 1936 সালের 6 ফেব্রুয়ারি। ওই সালের 13 ফেব্রুয়ারি থেকে শুরু হয় দুই পক্ষের যুক্তিতর্ক তথা সওয়াল জবাব, যা চলে 20 মে পর্যন্ত। বাদীপক্ষে আদালতে সাক্ষ্য প্রদান করে 1042 জন। কমিশনে পাঠিয়ে নেওয়া হয় আরও 27 জনের সাক্ষ্য। বিবাদী পক্ষে আদালতে সরাসরি সাক্ষ্য প্রদান করে 435 জন। কমিশনে নেওয়া হয় আরও 44 জনের সাক্ষ্য। সব মিলিয়ে দুই পক্ষে নেওয়া হয় 1548 জনের সাক্ষ্য। ইংল্যান্ড থেকেও কমিশনে সাক্ষ্য দিয়েছেন অনেক সাক্ষী। কল্পনা করতে পারেন, কেবল এক মামলার সাক্ষী হচ্ছে 1548 জন। এখন পর্যন্ত সারা বিশ্বের কোথাও এমন নজির পাওয়া যায়নি যেখানে একটি সিভিল বা দেওয়ানি মামলায় গ্রহণ করা হয়েছে এত বিশাল সংখ্যক সাক্ষীর সাক্ষ্য। মামলা চলাকালীন সময়ে বেশ মজার মজার ঘটনা ঘটেছিল আদালতে। দুই পক্ষেই যেহেতু চৌকস ও জাঁদরের লয়াররা মামলা পরিচালনা করতেন, সেহেতু তারা সবসময়ই সচেষ্ট থাকতেন স্ব-স্বপক্ষে বিভিন্ন যুক্তি দাঁড় করানোর। এমনই এক অভিপ্রায়ে একদিন বাদীপক্ষের অ্যাডভোকেট ব্যারিস্টার B.C. চ্যাটার্জি মঞ্চস্থ করলেন একটা নাটক। ইচ্ছা করে তিনি শুনানির আগ মুহূর্তে কিছুক্ষণের জন্য এজলাসে গড়হাজির রাখেন বাদীকে। এদিকে এজলাসে আসীন বিচারক পান্নালাল বসু। বিভাবতী দেবী দাঁড়িয়ে আছেন সাক্ষীর কাঠগড়ায়। বাদীর ডাক পড়ায় B.C. চ্যাটার্জি জানান যে বাদী প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছেন, যার কারণে আদালতে হাজির হতে তার সামান্য একটু বিলম্ব হবে। সেই সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা বিভাবতী দেবীর মাথায় ছিল না ঘোমটা, কিন্তু যেইমাত্র অ্যাডভোকেটের ইশারায় বাদী আদালতে প্রবেশ করে কাঠগড়ায় দাঁড়ান, সাথে সাথে ঘোমটা টানেন বিভাবতী দেবী। বিভাবতী দেবী ঘোমটা টানার সঙ্গে সঙ্গে B.C. চ্যাটার্জি পান্নালাল বসুর দৃষ্টি আকর্ষণ করে বলেন, জাস্ট নোট ইট ডাউন অনারেবল কোর্ট। আদালত বলেন, হোয়াট ইজ টু বি নোটেড? চ্যাটার্জি বলেন, রানী ঘোমটা টানিল। আপত্তি করলেন বিবাদী পক্ষের অ্যাডভোকেট A.N. চৌধুরী। তিনি বলেন, ইট হ্যাজ গট নো রিলেভেন্সি উইথ দ্য কেস। B.C. চ্যাটার্জি বলেন, ইওর অনার, প্লিজ নোট ইট। অনারেবল কোর্ট নোটেড ইট। জাস্ট নাও আই এম প্রুভিং দ্য রিলেভেন্সি অফ দ্য কেস। এরপর তিনি বলেন, ইওর অনার একজন হিন্দু। বাদী ও বিবাদী সহ আমরা সকলেই হিন্দু। একজন হিন্দু স্ত্রী তার স্বামীকে প্রথমে দেখা মাত্র ঘোমটা টানেন। এটা চিরাচরিত হিন্দু রীতি। অর্থাৎ দূর দেশে অনেকদিন অবস্থান করার পর পতি বাড়ি ফিরলে প্রথম সাক্ষাতে পত্নী ঘোমটা টানেন। ইওর অনার, আপনি লক্ষ্য করেছেন যে কাঠগড়ায় ওঠার সময় রানীর মাথায় ঘোমটা ছিল না। ইওর অনার, আপনি সমাজের উচ্চশিক্ষিত, মার্জিত ও ভদ্র ব্যক্তি। আমরা সকলেই আপনাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, প্রণতি জানাই। আমরাও সমাজে প্রতিষ্ঠিত, লোকেরা আমাদেরকে শ্রদ্ধা করে। পথের ফকির, ভিক্ষুক, বৈরাগী কিংবা সন্ন্যাসীকে
কেউ ভক্তি করে না। রানী বিভাবতী কোর্টকে শ্রদ্ধা করে ঘোমটা টানেননি, ঘোমটা টেনেছেন একজন সন্ন্যাসীকে লক্ষ্য করে। হোয়াট ইজ ফলোজ? ইট ফলোজ সন্ন্যাসী রানীর পূর্ব পরিচিত শ্রদ্ধেয় ব্যক্তি। আমি বলছি এই সন্ন্যাসীই তার প্রিয় স্বামী ভাওয়ালের মেজকুমার রবীন্দ্রনারায়ণ রায়চৌধুরী। আর একদিনের ঘটনা। সন্ন্যাসী নিজেই বিচারকের নিকট অনুমতি প্রার্থনা করেন বিভাবতী দেবীকে একটি প্রশ্ন করার। পান্নালাল বসু অনুমতি দেন সন্ন্যাসীকে। সন্ন্যাসী অপলক দৃষ্টিতে বিভাবতী দেবীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর প্রশ্নটি করেন। মনে পড়ে বাসর রাতের কথা? যৌবনের উন্মাদনায় আমি তোমাকে এক জায়গায় আঘাত করেছিলাম, রক্ত বেরিয়েছিল। সেই রক্ত দিয়ে তুমি তোমার কপালে তিলক ফোঁটা দিয়েছিলে, রক্তের তিলক ফোঁটা। সন্ন্যাসীর কথা শেষ হতে না হতেই দপ করে একটি শব্দ হয়। এজলাসে উপস্থিত সকলে চমকে ওঠেন। হলোটা কি? আসলে সন্ন্যাসীর এমন কথা শোনার পর বিভাবতী দেবী জ্ঞান হারিয়ে পড়ে যান মেঝেতে। আবার দুই পক্ষের আইনজীবীদের মধ্যে প্রায়শই লেগে যেত কথার লড়াই। একদিন বিবাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার A.N. চৌধুরী যখন বাদীকে জেরা করছিলেন, তখন বাদী সব প্রশ্নের সঠিক উত্তর দিতে থাকলে এক পর্যায়ে তিনি বলে ওঠেন, সাক্ষীকে উত্তরগুলো সব ভালো করে শিখিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। শুনে বাদীপক্ষের অ্যাডভোকেট B.C. চ্যাটার্জি রাগে ফেটে পড়লেন একেবারে। তিনি বললেন, আমার সততা সম্পর্কে উনি এতটুকুও বাঁকা ইঙ্গিত করলে কিন্তু রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। দুইজনের মধ্যে এমন কাণ্ড হয়েছে আরও অনেক। দুই ব্যারিস্টারই তাদের পেশাগত জীবনের শ্রেষ্ঠ মামলাটি লড়তে লড়তে মাঝে মাঝে যা কাণ্ড বাঁধাতেন তা সামলাতে গিয়ে বিচারক পান্নালাল বসুর অবস্থা হয় গলদঘর্ম। ভাওয়াল মামলার মূল নির্ণয় বিষয় ছিল 8ই মে রাত 7টা থেকে 8টার সময় নাকি রাত 11:45 সময় মৃত্যু হয়েছিল মেজকুমারের। বাদীপক্ষে দাবি করা হয় বিষক্রিয়ার প্রভাবে মেজকুমার রাত 7টা থেকে 8টার মধ্যে গভীর অচেতন হয়ে পড়লে তাকে মৃত ঘোষণা করে রাত 9টার সময় সৎকারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় শ্মশানে। এরপর মেজকুমারের মৃতবৎ দেহ শ্মশানে শায়িত করার পরপরই সেখানে শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। তখন সৎকারে যাওয়া লোকজন দেহটিকে চিতায় রেখে আশ্রয় নেয় নিরাপদ স্থানে। ঝড় বৃষ্টি কিছুটা কমলে পাশের গুহায় সাময়িক আশ্রয় গ্রহণ করা 4 নাগা সন্ন্যাসী উদ্ধার করেন মৃতবৎ মেজকুমারকে। বাদীপক্ষের এই দাবি প্রমাণ করার নিমিত্তে আদালতে উপস্থাপন করা হয় উক্ত 4 নাগা সন্ন্যাসীকে। বিবাদী পক্ষের দাবি ছিল মেজকুমার রাত 11:45 সময় মৃত্যুবরণ করেন। পরদিন সকালে সকল আচারাদি সম্পন্নের পর শবযাত্রাযোগে তার মৃতদেহকে দার্জিলিংয়ের নতুন শ্মশানে নিয়ে দাহ করা হয়। এর বিপরীতে বাদীপক্ষ থেকে একটি বিস্ময়কর দাবি করা হয় যে ভোরবেলা একটি মৃতদেহ শ্মশানে নিয়ে দাহ করা হয়েছিল ঠিকই, কিন্তু সেটি ছিল না মেজকুমারের মৃতদেহ, বরং সেটি ছিল পাহাড়ি গোত্রের জনৈক লেপচারের লাশ। রাতের বেলা শ্মশান থেকে মেজকুমারের দেহ হারিয়ে যাওয়ার পর সত্যেন্দ্রনাথ ব্যানার্জি কেলেঙ্কারির ভয়ে দার্জিলিংয়ে চাকুরিরত তার বন্ধুবান্ধব ও পরিচিতজনদের সহায়তায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতাল থেকে টাকার বিনিময়ে একটি লাশ সংগ্রহ করে শেষ রাতের দিকে নিয়ে যায় স্টেপ অ্যাসাইড হাউসে। নিজেদের মধ্যে প্রচার করা হয় হারিয়ে যাওয়া মেজকুমারের লাশ পাওয়া গেছে। পরিকল্পিতভাবে সকালের দিকে সকলকে খবর পাঠিয়ে অংশগ্রহণ করানো হয় সব যাত্রায়। বাদীপক্ষে দাবি করা হয় এজন্যই সকালবেলা ওই লাশটি কাউকে দেখতে দেয়া হয়নি, কেননা লাশ দেখতে দিলে যে ফাঁস হয়ে যেত প্রকৃত কোমর। সন্ধ্যার সময় মেজকুমারের কথিত মৃত্যু হওয়া এবং রাতের বেলা সৎকারের আয়োজন সম্পর্কে বিচারক পান্নালাল বসু কলকাতার একদল প্রফেসরের সাক্ষ্যের উপর নির্ভর করেছেন, যাঁদেরকে একত্রে অভিহিত করা হয় মৈত্র গ্রুপ হিসেবে। তারা ওই সময় বেড়াতে গিয়ে অবস্থান করছিলেন দার্জিলিংয়ে। তারা থাকতেন পাশের লুইস জুবিলি স্যানিটেরিয়ামে, যেখানে সাধারণত থাকতেন একটু অবস্থাসম্পন্ন ব্যক্তিরাই। এই প্রফেসরদের মধ্যে একজন ছিলেন S.N. মৈত্র। তিনি ছিলেন ইন্ডিয়ান এডুকেশনাল সার্ভিসের সদস্য। পরে তিনি তৎকালীন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ, বর্তমানে ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি সাক্ষ্যতে বলেন যে তিনি তার স্ত্রীসহ 1909 সালের এপ্রিল-জুনের মধ্যবর্তী সময়ে উক্ত স্যানিটেরিয়ামে অবস্থান করছিলেন। তার স্মরণ আছে যে একদিন সন্ধ্যার পর রাত আনুমানিক 8টার দিকে তিনি যখন তার বন্ধু প্রফেসর রাধাকুমুদ মুখার্জি এবং প্রফেসর হরণ চাকলাদার কমন রুমে বসেছিলেন, তখন একজন ব্যক্তি সেখানে গিয়ে জানায় যে ভাওয়ালের কুমার এইমাত্র মারা গেছেন।
উক্ত ব্যক্তিটি আরও বলেছিল যে মেজ কুমারের দেহ শ্মশানে নিয়ে যাওয়া সহ শবযাত্রায় অংশগ্রহণের জন্য লোক নিয়ে যেতে তাকে সেখানে পাঠানো হয়েছে। বিবাদী পক্ষের জেরায় তিনি বলেন যে তার স্মরণ নেই যে সকালবেলা কোনো শবযাত্রা অনুষ্ঠিত হয়েছিল কিনা। তিনি আরো বলেন যে অন্য কিছু মনে না থাকলেও ওই সময়টা তার বিশেষভাবে মনে আছে এই জন্য যে মৃত্যু সংবাদটি পাওয়ার পর তাদের গল্প ভেঙে যায় এবং সেখানে সন্ধ্যার পর নিয়মিতভাবে জমায়েত হওয়া লোকজন সাথে সাথে চলে গিয়েছিল। তিনি এও বলেন তিনি ভাওয়ালের কুমারকে ব্যক্তিগতভাবে চিনতেন না। প্রফেসর রাধাকুমুদ মুখার্জি ছিলেন লখনউ ইউনিভার্সিটির ইন্ডিয়ান হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন অধ্যাপক। তিনি প্রাচীন ভারতীয় ইতিহাস বিষয়ক একাধিক বিখ্যাত বইয়েরও লেখক। তার সাক্ষ্যমতে তিনি স্যানিটেরিয়ামে থাকার সময় একদিন সন্ধ্যাবেলা, যতদূর তার মনে পড়ে, তারা কয়েকজন যখন কমন রুমে অবস্থান করছিলেন তখন একজন গিয়ে ভাওয়ালের কুমারের মৃত্যু সংবাদ দেয় এবং মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য সাহায্য প্রার্থনা করে। তিনি আরও বলেন ওই সময়ের আর কিছু তার স্মরণে না থাকলেও তার অবশ্যই এটা মনে আছে যে এই সংবাদটি এসেছিল ডিনারের আগ মুহূর্তে। এছাড়া তিনি বলেন যে ডিনার হতো রাত ৮টায় এবং তিনি কখনও ডিনারের পর কমন রুমে যেতেন না। প্রফেসর হীরালাল রায় ছিলেন কলকাতার জয়দেবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং ইউনিভার্সিটি অফ বার্লিন থেকে লাভ করেন পিএইচডি ডিগ্রি। তিনি বলেন তার মনে আছে যে ৮ই মে সন্ধ্যার পর আনুমানিক ৮টার দিকে তারা কমন রুমে সমবেত হয়েছিলেন। সেখানে সাধারণত প্রফেসর মৈত্র এবং জনৈক অজিতবাবু গান পরিবেশন করতেন। ওই দিন সন্ধ্যায় একজন ব্যক্তি গিয়ে কুমারের মৃত্যু সংবাদ দেওয়ার পর সেখানে থেকে সবাই চলে গিয়েছিল। এই ৩ প্রফেসরের সাক্ষ্যের বিষয়ে বিচারক পান্নালাল বসু তার রায়ে বলেন, আমি এই ভদ্রলোকদের সাক্ষ্য বিশ্বাসযোগ্য ও অলঙ্ঘনীয় মর্মে বিবেচনা করছি। বিবাদী পক্ষে দাবি করা হয়েছিল যে যেখানে এই সাক্ষীরা ঘটনার তারিখই মনে করতে পারেননি সেখানে তারা কিভাবে সঠিক সময়টা মনে করতে পারছেন। পান্নালাল বসু বিবাদী পক্ষের এই যুক্তি বিশদভাবে খণ্ডন করত তাদের সাক্ষ্যের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্তে উপনীত হন যে মেজ কুমারের তথাকথিত মৃত্যু হয়েছিল রাত ৭টা থেকে ৮টার মধ্যে এবং রাতেই তার মৃতবৎ দেহকে সৎকারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল শ্মশানে। সত্যেন্দ্রনাথ ব্যানার্জি কর্তৃক কোনো একটি লাশ সংগ্রহ করত সকালে শবযাত্রা আয়োজন ও দাহের বিষয়ে বাদীপক্ষের দাবির সমর্থন পাওয়া যায় বেশ কয়েকজন সাক্ষীর সাক্ষ্য থেকে। বাদীপক্ষে দাবি করা হয় যে লোকচক্ষুকে ফাঁকি দিতেই তারা এই মিথ্যার আশ্রয় নিয়েছিল। প্রকৃত সত্য প্রকাশ পেলে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠত এবং তার পরিণাম হতো খুবই ভয়াবহ। তাছাড়া মেজ কুমারের মৃত্যুকে ঘিরে রহস্য দেখা দিলে সমস্যা হতো লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেতেও। আরেকটি অবাক করা বিষয় এই যে সত্যেন্দ্রনাথ ব্যানার্জি এই ঘটনার আগে ব্যক্তিগত ডায়েরি লিখেননি কোনো দিন। কোনো এক বিশেষ কারণে ৭ই মে থেকে তিনি শুরু করেন তার ডায়েরি লেখা। ডায়েরিতে তিনি সব ঘটনার কথা লিখতে শুরু করেন যা চলে ২০শে মে পর্যন্ত। অর্থাৎ মেজ কুমারের অসুস্থতার দ্বিতীয় দিন থেকে সূচনা হয়েছিল তার ব্যক্তিগত ডায়েরি লেখা। ১৯১২ সাল পর্যন্ত ডায়েরিটি রক্ষিত ছিল তার কাছেই। পরে অবশ্য ডায়েরিটি হারিয়ে ফেলেছিলেন তিনি। সৌভাগ্যক্রমে ডায়েরিটি হস্তগত হয়ে যায় বাদীপক্ষের এবং বিচারের সময় তা পেশ করা হয় আদালতে। ডায়েরি লেখার ব্যাখ্যা দিতে গিয়ে সত্যেন্দ্রনাথ ব্যানার্জি বলেন যে জয়দেবপুর পৌঁছে দার্জিলিংয়ের সকল ঘটনা ব্যক্ত করার প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেই তিনি তার নিজস্ব ডায়েরিতে সব লিখে রাখছিলেন। চোরের মনে পুলিশ পুলিশ বলে কথা। মেজ কুমারের অসুস্থতার দ্বিতীয় দিন তিনি কিভাবে আগাম অনুধাবন করলেন যে জয়দেবপুর গিয়ে তাকে বলতে হবে দার্জিলিংয়ে ঘটা সমস্ত ঘটনা? রহস্য দানা বাঁধে আসলে সবখানেই। বিবাদী পক্ষের মামলা পরিচালনার দায়িত্বে ছিল কোর্ট অফ ওয়ার্ডস। এই প্রতিষ্ঠানটি বিচারের আগে এবং বিচারের সময় মামলার সাক্ষীদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিল। বাদী পক্ষে সাক্ষ্য না দিতে সাক্ষীদেরকে দেখানো হয়েছিল ভয়, কাউকে কাউকে সাধা হয়েছিল ঘুষও। মেজ কুমারের রক্ষিতা বলে সুবিদিত বাইজি এলোকেশী যেন বাদীর পক্ষে সাক্ষ্য না দেয় সেজন্য তৎকালীন কোতোয়ালি থানার ওসি সুরেন্দ্র পাটনায়েক তাকে সাক্ষ্য দেওয়ার ৩ দিন আগে থানায় ডেকে নিয়ে যায় এবং বলেন যে মামলাটি হলো সরকারের বিরুদ্ধে, সুতরাং তিনি যদি বাদীর পক্ষে সাক্ষ্য দেন তাহলে তিনি অনেক বিপদে পড়বেন। এরপর তিনি তাকে ঘুষ হিসেবে স্বাধীন ৫০ টাকা
এলোকেশী উক্ত টাকা গ্রহণ না করলেও ভয় আদালতে যাননি নির্ধারিত তারিখে। যদিও পরে তিনি আদালতে হাজির হয়ে বাদীকে মেজো কুমার বলে শনাক্ত করেছিলেন ঠিকই। আসলে ভাওয়াল এলাকার অনেক বিখ্যাত লোকজন সহ পূর্ব বাংলার অনেক বিখ্যাত জমিদারি যাদের সাথে মেজো কুমারের হৃদ্যতা ছিল, তারা সকলে আদালতে সাক্ষ্য দিয়ে সন্ন্যাসীকে শনাক্ত করেন মেজো কুমার হিসেবে। এই সকল সাক্ষীকে পান্নালাল বসু নির্ভরযোগ্য মর্মে গণ্য করেছেন। এর মধ্যে বাদীপক্ষের ৫ নং সাক্ষী পঞ্চাশোর্ধ্ব হেমেন্দ্রলাল দাস, যিনি মেজো কুমারের সাথে পতিতালয়ে গেছেন অসংখ্যবার। তার বিষয়ে পান্নালাল বসু মন্তব্য করেন যে তিনি যদি বাদীকে মেজো কুমার বলে না চিনতেন তাহলে এই বৃদ্ধ বয়সে তিনি এই কথা কখনো স্বীকার করতেন না যে তারা দুজন একসাথে পতিতালয়ে যেতেন। সন্ন্যাসী জয়দেবপুরে প্রত্যাবর্তনের পর প্রজাগণ সন্ন্যাসীকে যে মেজো কুমার হিসেবে সাব্যস্ত করেছিলেন সেটাও বিচারকালে প্রমাণ করতে হয়েছিল বাদীপক্ষকে। সেজন্য জয়দেবপুর থানার জেনারেল ডায়েরি বা জিডিও উপস্থাপন করা হয়েছিল বাদীপক্ষের আহ্বানে। রাতের বেলা মেজো কুমারের দেহ দাহ করতে শ্মশানে নিয়ে যাওয়া হয়নি, এটি প্রমাণ করার জন্য বিবাদী পক্ষ লেগেছিল উঠে পড়ে। তজ্জন্য তারা ৮ই মে রাতে দার্জিলিংয়ে বৃষ্টি হয়নি এই মর্মে সংশ্লিষ্ট দপ্তরের সার্টিফিকেট জোগাড় করে দাখিল করেছিল আদালতে। ৮ই মে শনিবার দিবাগত রাতে দার্জিলিংয়ের শ্মশান এলাকায় বৃষ্টি হয়েছিল কিনা মামলায় এটি নিরূপণ করা ছিল খুবই গুরুত্বপূর্ণ। দার্জিলিং শহরে তখন বৃষ্টিপাত রেকর্ড করার ব্যবস্থা ছিল সেন্ট জোসেফ কলেজ, সেন্ট পল কলেজ, সেন্ট পল স্কুল, পৌরসভা অফিস, প্ল্যান্টার্স ক্লাব এবং বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি প্রতিষ্ঠানের রেজিস্ট্রারে। সেন্ট জোসেফ কলেজ এবং সেন্ট পল কলেজে বৃষ্টি হয়নি বলে তথ্য পাওয়া যায়। সরিয়ে ফেলা হয় প্ল্যান্টার্স ক্লাবের রেকর্ড, পরিবর্তন করে ফেলা হয় পৌরসভার রেইনফল রেজিস্টার, আর বোটানিক্যাল গার্ডেনের রেকর্ডে পাওয়া যায় রহস্যজনক ঘষামাজা। যদিও কলকাতা হাইকোর্টে আপিল শুনানির সময় এই ঘষামাজার বিষয়ে আপত্তি করা হলে কলকাতা হাইকোর্ট ফরেন্সিক পরীক্ষার জন্য উক্ত রেকর্ডটি প্রেরণ করেছিল স্কটল্যান্ড ইয়ার্ডে। ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয় যে কাটাছেঁড়া করেই পরিবর্তন করা হয়েছিল বৃষ্টির রেকর্ড। বিবাদী পক্ষের আরও একটা জালিয়াতি ধরা পড়ে আদালতে। যেহেতু মামলার বাদী পড়াশোনা জানতেন না, সেহেতু বিবাদী পক্ষ প্রমাণ করার চেষ্টা করে যে মেজো কুমার পড়াশোনা জানতেন। তিনি তার স্ত্রীকে কয়েকটি চিঠি লিখেছিলেন এবং তিনি নিয়মিত পত্রিকা পড়তেন। চিঠি লেখার বিষয়টি প্রমাণের জন্য বিবাদী পক্ষ মেজো কুমারের স্বাক্ষর ও হস্তাক্ষরে লেখা স্ত্রীকে কয়েকটি চিঠি দাখিল করেন আদালতে। কিন্তু সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় যে মেজো কুমার কখনো তার স্ত্রীকে চিঠি লিখেননি, কেননা তিনি স্বাক্ষর ছাড়া লিখতে জানতেন না কোনো কিছুই। মেজো কুমার আর বাদীর দেহের নানা অংশের তুলনামূলক সাক্ষ্যও উপস্থাপন করা হয়েছিল বিচারকালে। এজন্য বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে সমন পাঠিয়ে আনা হয়েছিল আদালতে। বিখ্যাত ফটোগ্রাফার মার্সেল হোয়াইট, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর পার্সি ব্রাউন, শিল্পী যামিনী রায় প্রমুখ বিশেষজ্ঞগণ কুমারের বিভিন্ন বয়সের ছবি, অঙ্গপ্রত্যঙ্গ বা মুখাবয়বের তুলনামূলক বিশ্লেষণ করেন। যদিও তারা একমত পোষণ করেননি সকল বিষয়ে। তাঁদের কেউ পেয়েছেন সাদৃশ্য, কেউ আবার সাদৃশ্য পাননি মেজো কুমার আর বাদীর মধ্যে। তবে পাল্লা ভারী ছিল মেজো কুমার আর বাদীর মধ্যকার সাদৃশ্যতার দিকেই। দৈহিক অঙ্গপ্রত্যঙ্গের ভিত্তিতে শনাক্তকরণের এই ফরেন্সিক বিশ্লেষণটি ফরেন্সিক মেডিসিনে উদাহরণ হিসেবে বিশেষ গুরুত্ব পায় এখনও। ফরেন্সিক মেডিসিনের উপর লেখা কে.এস. নারায়ণ রেড্ডির বিখ্যাত বই দ্য এসেনশিয়াল অফ ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বইয়ের শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন অধ্যায়ে বর্ণিত আছে ভাওয়াল সন্ন্যাসী মামলার এই তুলনামূলক বিশ্লেষণটি। আরেকটি কথা জানিয়ে রাখছি প্রসঙ্গক্রমে, মামলাটির বিচার চলা অবস্থায় ১৯৩৫ সালে সাব জজ পান্নালাল বসু পদোন্নতি পেয়ে হয়ে যান অতিরিক্ত জেলা ও দায়রা জজ। পদোন্নতি হলেও কেবল এই মামলাটির কারণেই তাকে অন্য জেলায় বদলি না করে পদায়ন করা হয় ঢাকার প্রথম অতিরিক্ত জেলা জজ আদালতে। এরপর মামলাটিকেও স্থানান্তর করা হয় তার আদালতে। তখন অবশ্য মামলাটির পুরনো নাম্বার পরিবর্তিত হয়ে নতুন নাম্বার হয়, দেওয়ানি মামলা নং ৩৮/১৯৩৫। তবে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে ব্যারিস্টার বি.সি. চ্যাটার্জির মতো জাঁতরেল উকিলও ৫ই মার্চ থেকে ২৭শে মার্চ পর্যন্ত টানা জেরা করেও বিন্দুমাত্র টলাতে পারেননি বিভাবতী দেবীকে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় ইঞ্জেকশন দেওয়ার পরে কি মেজো কুমারের মৃত্যু ঘটেছিল, তার কাট উত্তর,
এ কথা আমি কি করে বলবো? আমি কি ডাক্তার? আবার আপনার স্বামী আপনার সঙ্গে শুতেন না বলে আপনার ভীষণ দুঃখ হয়েছিল কি? এই প্রশ্নের উত্তরেও তার সাফ জবাব, না, দুঃখ হয়নি। কেউ যদি বলে যে দার্জিলিংয়ে যাওয়ার আগ পর্যন্ত কুমারের চরিত্র খারাপ ছিল, এই কথা কি সত্য হবে? এই প্রশ্নের উত্তরে চিরকালীন সতীসাধ্যী স্ত্রীর মতোই তার জবাব, তিনি আমার স্বামী, কিছু বলতে চাই না। বড় কুমারের চরিত্র সম্বন্ধে একই প্রশ্ন করা হলে আনুগত্য ভ্রাত্যবধূর সসম্ভ্রম উত্তর, তিনি আমার গুরুজন, তার সম্পর্কেও আমি কিছু বলতে চাই না। যা হোক, টানা প্রায় 3 বছর ধরে চলা কষ্টসাধ্য বিচার শেষে রায় প্রচারের তারিখ ও সময় ধার্য করা হয় 1936 সালের 24শে আগস্ট সকাল 11 ঘটিকা। ঐতিহাসিক এই মামলাটি নিয়ে জনসাধারণের মধ্যে ছিল অপরিসীম উদ্দীপনা ও আগ্রহ। মামলায় হারজিতের মধ্যে যেন নিহিত ছিল তাদের নিজ নিজ স্বার্থ। রায় প্রচারে বিলম্ব হচ্ছে, সেটাও সহ্য হচ্ছিল না তাদের। এই নিয়ে এক কবি লিখে ফেললেন একটি রম্য কবিতা, যেখানে ফুটে উঠেছে তখনকার প্রজাসাধারণের চঞ্চল মানসিক অবস্থার। পাগলা হয়েছে বাংলাদেশটা, ধৈর্য থাকে না আর, এখনও রায় বার হয় নাই ভাওয়াল মামলার। কেন মানুষের এত আগ্রহ? কি হবে রব? চারিদিকে এই নিয়ে হইচই উন্মাদ হয়েছে সব। কি রহস্য ভরা মামলার মাঝে ঠিক নাহি বোঝা যায়, কুমারের বেশে অদ্ভুত সন্ন্যাসী ফেলিয়াছে সমস্যায়। যদি রায় দেয় সন্ন্যাসী কুমার, জগতে পড়িবে সারা, কত ঢাকঢোল বাজিয়া উঠিবে শহর নগর পাড়া। শুধু নহে রানী, শিক্ষিতা নারীরা মাথা নিচু করি রবে, এমন জঘন্য লজ্জার কাহিনী কে শুনেছে বলো কবে? এই রম্য কবিতা থেকে নিশ্চয়ই কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে তখনকার বিদ্যমান অবস্থার। কি অপরিসীম আগ্রহ সবার। ফলে রায়ের দিন সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ভিড় করতে থাকে সাধারণ লোকজন। তিল ধারণের ঠাঁই নেই কোথাও। ঢাকা শহর ছাড়াও জয়দেবপুর এবং পার্শ্ববর্তী এলাকা থেকে বহু লোক এসে উপস্থিত হয় আদালত প্রাঙ্গণে। পশ্চিম দিকে শাঁখারীপট্টি থেকে পূর্ব দিকে ভিক্টোরিয়া পার্কের গির্জা পর্যন্ত লোকে লোকারণ্য। আদালতের নিকটবর্তী ভবনের ছাদ, প্রাচীর, এমনকি গাছের ডালে পর্যন্ত অবস্থান করে লোকজন। অত্যাধিক ভিড়ের কারণে জনসন রোড সহ আশেপাশের ব্যবসায়ীরা খুলতে পারেনি তাদের দোকান। গাড়ি ঘোড়া চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় মারাত্মক। নিরাপত্তার জন্য কোর্ট এলাকার আশেপাশে নিয়োগ করা হয় বিপুল সংখ্যক পুলিশ। জয়দেবপুর হাঙ্গামা হতে পারে আশঙ্কায় রাজবাড়ী সহ সমগ্র এলাকায় মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী। তখন ঢাকা থেকে প্রকাশিত হতো ঢাকা প্রকাশ, ঢাকা রিভিউ, ঢাকা হেরাল্ড প্রভৃতি পত্রিকা। তথাপি কেবল ভাওয়াল সন্ন্যাসী মামলার খবর প্রকাশের জন্য দৈনিক ভাওয়াল, চাবুক ইত্যাদি নামের 1 পয়সা মূল্যের 4টি নতুন পত্রিকা আত্মপ্রকাশ করেছিল তখন। এই সকল পত্রিকার পাশাপাশি কলকাতা থেকে প্রকাশিত অমৃতবাজার, আনন্দবাজার, বসুমতী, দ্য স্টেটসম্যান, দ্য ইংলিশম্যান, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড এবং ইংরেজি সাপ্তাহিক দ্য বেঙ্গলি প্রভৃতি পত্রিকার সাংবাদিক ও রিপোর্টারগণ মামলার রায় তাদের নিজ নিজ পত্রিকা অফিসে তড়িৎ গতিতে পৌঁছানোর নিমিত্তে টাইপরাইটার সহ যাবতীয় ব্যবস্থা করে বসেছিলেন সেদিন আদালত প্রাঙ্গণে। ব্রিটিশ পত্রিকার সাংবাদিকও উপস্থিত ছিলেন বেশ কয়েকজন। এক কথায় ঢাকার অফিস, আদালত, হোটেল, রেস্তোরাঁ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্র ভাওয়াল সন্ন্যাসী মামলায় কি রায় হয় চলছিল তাই নিয়ে জল্পনা কল্পনা। এদিকে অনেক গোপনীয়তার সাথে টানা 3 মাস ধরে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে ফুলস্কেপ সাইজের কাগজের 525 পৃষ্ঠায় পান্নালাল বসু প্রস্তুত করেন মামলাটির রায়। এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করে রাখছি যে সেই মূল রায় সহ নথিটি দীর্ঘদিন সংরক্ষিত ছিল ঢাকা জজ কোর্টের রেকর্ড রুমে। বর্তমানে এটি রাখা আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মিউজিয়ামে। ভাওয়াল মামলার রায় এমনিতেই 525 পৃষ্ঠার, তাও তখনকার টাইপরাইটারে লেখা। লাইনে স্পেস নেই খুব একটা, একদম ঠাসা ঠাসা। ফন্ট সাইজ 10 কি 11 হবে সর্বোচ্চ। এত বড় রায় আদালতে পড়ার সুযোগ ছিল না মোটেই। তাছাড়া চারদিকে মিডিয়ার লোকজন সহ উৎসুক জনতার যে ভিড়, তাতে এজলাসে বেশিক্ষণ অবস্থান করারও সুযোগ ছিল না বিচারক পান্নালাল বসুর। এহেন পরিস্থিতিতে বিচারক পান্নালাল বসু এজলাসে ওঠেন ঠিক 11টায়। চারদিকে টানটান উত্তেজনা। এর আগে ভিড়ের মধ্যে হট্টগোল বেঁধে গিয়েছিল কয়েক দফা। পক্ষ বিপক্ষ তো ছিলই, তবে পান্নালাল বসু এজলাসে ওঠার পর চারদিক হয়ে পড়ে পিনপতন নীরব।
পান্নালাল বসু এজলাসে আসন গ্রহণ করে বেছে নিলেন তার রায়ের কয়েকটি পৃষ্ঠা। মৃদু গম্ভীর স্বরে বললেন, এই রায় দীর্ঘ, আমি সবটা পড়ছি না, শুধু রায়ের সিদ্ধান্তের অংশটুকু আমি পড়ছি। এই বলে তিনি পাঠ করতে থাকেন রায়ের সেই চুম্বক অংশ। It is declared that the plaintiff is Kumar Ramendra Narayan Roy, the second son of the late Raja Rajendra Narayan Roy of Bhawal, and directing that he be put in possession of an undivided 1/3 share in the properties in suit, the share now in the enjoyment of the first defendant jointly with the other defendant's possession over the rest. অর্থাৎ এত দ্বারা ঘোষিত হল যে বাদী ভাওয়ালের প্রয়াত রাজা রাজেন্দ্র নারায়ণ রায়ের দ্বিতীয় পুত্র, এবং এই মর্মে নির্দেশ দেয়া যাচ্ছে যে তার অনুকূলে তফসিল বর্ণিত সম্পত্তির 1/3 দখল অর্পণ করা হোক, যে অংশ বর্তমানে 1 নং বিবাদী অন্যান্য বিবাদীদের সাথে যৌথভাবে ভোগ দখল করছেন। রায় প্রকাশের সাথে সাথে আদালতের চাপরাশিরা বাইরে গিয়ে অপেক্ষমান জনতাকে জানিয়ে দেয় রায় হয়েছে সন্ন্যাসীর পক্ষে, অর্থাৎ সন্ন্যাসীকে ঘোষণা করা হয়েছে মেজ কুমার। সঙ্গে সঙ্গে জনতার বাঁধ ভাঙা উল্লাস শুরু হয়ে যায় আদালত প্রাঙ্গণে। মেজ কুমার কি জয়, ভাওয়াল কুমার কি জয়, এরকম স্লোগানে প্রকম্পিত হতে থাকে সমস্ত এলাকা। সমবেত জনগণ ছুটতে থাকে আরমানিটোলা গির্জার পিছনে সন্ন্যাসীর বাড়ি তথা 4 নং আরমানিটোলা অভিমুখে, যেখানে থাকতেন সন্ন্যাসীর বড় বোন জ্যোতির্ময়ী দেবীও। ক্ষণিকের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়ে যায় আরমানিটোলার ওই বাসা আর তার আশপাশ। এদিকে রায় শুনে অজ্ঞান হয়ে পড়েন জ্যোতির্ময়ী দেবী। হওয়ারই তো কথা, কত বঞ্চনা, কত লাঞ্ছনা আর কত ধকল সহ্য করেছেন তিনি, কল্পনা করা যায়। বিবাদী পক্ষ তো তাকেই বানিয়েছিল পর্দার আড়ালের প্রধান ভিলেন। যা হোক, সন্ন্যাসী সন্তোষ প্রকাশ করে উপস্থিত জনতাকে দর্শন দিয়ে বলেন, ভগবানের দয়া ও জনসাধারণের সহানুভূতির জন্যই অর্জিত হয়েছে তার এই বিজয়। ওই দিন মধ্যরাত পর্যন্ত ঢাকা শহরের রাস্তাঘাট ছিল লোকে লোকারণ্য। রাতের বেলা রাস্তায় চলে মশাল মিছিল। বিকাল বেলায়ই কলকাতার আনন্দবাজার, বসুমতী প্রভৃতি পত্রিকা প্রকাশ করে বৈকালিক সংস্করণ। বাংলা ভাষার পত্রিকার ইতিহাসে বৈকালিক বিশেষ সংস্করণ বের হওয়ার ঘটনা ছিল ওটাই প্রথম। রায়ের পর্যবেক্ষণে অনেক বিষয়ের অবতারণা করা হয়। মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ণয় বিষয় ছিল দার্জিলিংয়ে মেজ কুমার আসলেই মৃত্যুবরণ করেছিলেন কিনা, মৃত্যুবরণ করে থাকলে সেটা কখন, আর যদি মেজ কুমার মৃত্যুবরণ করে না থাকেন তাহলে প্রকৃতপক্ষে কি হয়েছিল সেখানে, এবং মেজ কুমার উদ্ধারই বা হয়েছিলেন কিভাবে। উভয় পক্ষের 1548 জন সাক্ষীর সাক্ষ্যসহ উভয় পক্ষে উপস্থাপিত দলিল দস্তাবেজ পর্যালোচনা করে বিচারক পান্নালাল বসু বিবাদী পক্ষের দাবিকে অগ্রাহ্য করত গ্রহণ করেন বাদীপক্ষের দাবি। পান্নালাল বসু মন্তব্য করেন, বাদীর কাহিনী যেন একটি উপন্যাস। বিচারকালে বাদীর চিকিৎসা সংক্রান্ত প্রেসক্রিপশনগুলো পর্যালোচনা করা হয় পুঙ্খানুপুঙ্খভাবে। এই জন্য যারা তখন কুমারের প্রেসক্রিপশনগুলো করেছিলেন সেই ডাক্তারগণ সহ বিশেষজ্ঞ কয়েকজন ডাক্তারকেও তলব করে আনা হয়েছিল আদালতে। একটা প্রেসক্রিপশনে উল্লেখ ছিল আর্সেনিকের কথা। সেই প্রেসক্রিপশনে ছিল ডাক্তার আশুতোষ দাশগুপ্তের স্বাক্ষর। তিনি আর্সেনিক বিষ প্রয়োগের কথা অস্বীকার করত দাবি করেন যে তিনি হয়তো তখন সিভিল সার্জন ক্যালভার্ট কিংবা ডাক্তার নিবারণ সেনের পরামর্শে প্রেসক্রিপশনে এমন ঔষধের কথা লিখেছিলেন, অথচ সিভিল সার্জন ক্যালভার্ট এবং নিবারণ সেন তাদের সাক্ষ্যতে আর্সেনিক সাজেস্ট করার কথা অস্বীকার করেছিলেন দৃঢ়তার সাথে। শেষ পর্যন্ত আদালতের নিকট প্রমাণ হয় যে কুমারকে আর্সেনিক বিষ প্রয়োগ করা হয়েছিল, যার ফলে কুমার গভীর অচেতন হয়ে পড়েছিলেন। এটিও প্রমাণ হয়েছিল যে কুমারের বিলিয়ারি কলিক বা পিত্তশূল কিংবা পিত্তের বিকারজনিত কোনো রোগই ছিল না তখন, যে রোগের ব্যথা উপশমের জন্য প্রয়োগ করা যেতে পারে এমন আর্সেনিক বিষ। কথিত মৃত্যুর আগে মেজ কুমারের শরীরের লক্ষণগুলোর বিষয়ে পান্নালাল বসু মন্তব্য করেন, এই দিনের লক্ষণগুলো কোনো উত্তেজক জিনিসের জন্য হয়েছে, এই বিষয়ে উভয়পক্ষের ডাক্তাররা একমত পোষণ করেছেন। সুতরাং কুমারের এই অবস্থা কোনো রোগের জন্য হয়নি, কোনো উত্তেজক জিনিস খাওয়ানোর জন্যই হয়েছে। ওই সময় আর্সেনিক ছাড়া অন্য কোনো উত্তেজক পদার্থ কুমারকে দেওয়া হয়েছিল এমন কিছু সাক্ষ্য প্রমাণ হতে প্রতীয়মান হয় না। পান্নালাল বসু ডাক্তার আশুতোষ দাশগুপ্তের বিষয়ে মন্তব্য করেন,
7 তারিখ আশু ডাক্তারের প্রেসক্রিপশনে আর্সেনিক দেখা যায়। এই প্রেসক্রিপশন করার পর তা অস্বীকার করা কিংবা গোপন করার চেষ্টা করা এবং শেষে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টার জন্য তার উপর গভীর সন্দেহের কারণ ঘটেছে। এসব সে আগাগোড়া মিথ্যা বলেছে। এছাড়া বলা হয় যে অনেক কথা কাটাকাটি করার পর জেরায় সে একথা স্বীকার করেছে যে সেই রাতে আর্সেনিক দেওয়া হয়েছিল। বিবাদী পক্ষে দাবি করা হয়েছিল যে বাদী মেজকুমার তো নয়ই, বরং বাদী হচ্ছে মাল সিং নামে পাঞ্জাবের একজন অধিবাসী প্রতারক ব্যক্তি, যাকে দাঁড় করিয়ে মেজকুমারের বোনেরা ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা মামলা দায়ের করেছে। উক্ত বিষয়ে পান্নালাল বসু বলেন, আমি যে সকল ঘটনা এবং যে সকল বিচার বিবেচনার উল্লেখ করেছি সে সকল হতে প্রতিপন্ন হয় যে এখানে হঠাৎ কোনো ষড়যন্ত্র হয়নি এবং সম্পূর্ণ ভিন্ন আকারের ও ভিন্নভাষী এক পাঞ্জাবিকে দাঁড় করানো হয়নি মেজকুমারের ভূমিকায় অভিনয় করার জন্য। মেজকুমারের দৈহিক আকৃতি এবং দেহে থাকা দাগের বিষয়ে বিবাদী পক্ষে দাবি করা হয়েছিল যে এসব বিষয়ে মেজকুমার ও বাদীর মধ্যে কোনো প্রকার মিল বা সাদৃশ্য নেই। এই সংক্রান্তে নানান পরীক্ষা নিরীক্ষার পর পান্নালাল বসু বলেন, শরীরের বিশেষ রূপ ও বৈশিষ্ট্য দ্বারা এবং অন্য সাধারণ শারীরিক চিহ্ন দ্বারা এই শনাক্ত সম্পূর্ণরূপে প্রমাণিত এবং তা গণিতের মতো নিশ্চয়তার সাথে প্রমাণিত হয়েছে। এই বৈশিষ্ট্য চিহ্নগুলো সমগ্রভাবে কোনো দ্বিতীয় ব্যক্তির মধ্যে দেখা যাওয়ার সুযোগ নেই। বাদী তথা ভাওয়াল সন্ন্যাসীর আচরণ সম্পর্কে পান্নালাল বসু বলেন, 1921 সালের 4 মের পূর্বের কোনো ঘটনা কিংবা পরবর্তী আচরণের কোনো কিছু কোনরূপ ষড়যন্ত্রের ইঙ্গিত করে না। সেই তারিখ হতে মামলা দায়ের পর্যন্ত একদিনের জন্যও বাদী নিজেকে আড়াল করেননি। যে এসেছিল সেই তার সাক্ষাৎ লাভ করেছিল, বহু লোক তাকে দেখেছিল এবং 1921 সালের 15 মে স্টেটের বিপুল জনতা তাকে লক্ষ্য করে তুমুল বিজয়োল্লাস করেছিল। বাদী তার পরিচয় প্রকাশ করার 21 দিন পর 29 মে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত হয়েছিলেন। তথাপি কেউ তাকে চ্যালেঞ্জ করেনি, কোনো প্রশ্ন করেনি কিংবা মিথ্যা পরিচয়ের দায়ে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলাও দায়ের করেনি। মেজকুমারের স্ত্রী 1 নং বিবাদী রানী বিভাবতী দেবীর বিষয়ে বিচারক পান্নালাল বসু মন্তব্য করেন যে, আমি দ্বিতীয় রানীর অবস্থা পরিপূর্ণভাবে আলোচনা করেছি। তার ভাইয়ের মত ছাড়া তার নিজের কোনো ইচ্ছাশক্তি ছিল না। জমিদারের সমস্ত আয়ের টাকা তার ভাইয়ের হাতে যেত, এমনকি তার নামে কোনো ব্যাংকের হিসাব পর্যন্ত ছিল না, যদিও তার আয় ছিল 1 লক্ষ টাকার মতো। তার নিকট এমন কোনো কাগজও ছিল না যাতে তিনি দেখাতে পারতেন যে তিনি অন্তত কিছু টাকা নিজের কাছে রাখতেন। তার ভাইয়ের নিকট কুমারের আগমন একটি সাজানো রাজত্ব হারানোর মতো ক্ষতি, যা তিনি যে কোনো প্রকারে দূরে সরিয়ে দিতে চেষ্টা করবেন। এছাড়া বিভাবতী দেবীর ভাই সকল নাটের গুরু সত্যেন্দ্রনাথ ব্যানার্জি সম্পর্কে পান্নালাল বসু বলেন, সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি কুমারের সম্পত্তি ভোগ করছিলেন, তার নিকট কুমারের প্রত্যাগমন ছিল বাস্তবিকই খুব দুঃখজনক। বাদী যে কুমার এটা সম্পূর্ণরূপে জেনেও তিনি এই হতভাগ্য ব্যক্তিকে পদে পদে বাধা দিয়েছেন, কুমারের অর্থ খরচ করেই তারা তার বিরুদ্ধাচরণ করেছেন। 1921 সালের 6 মে বাদী যেদিন নিজেকে কুমার বলে ঘোষণা করলেন, তার 2 দিন পর হতে সত্যবাবুর আতঙ্ক প্রকাশ পাচ্ছিল। এই আতঙ্কে তিনি মৃত্যুর প্রমাণ সুরক্ষিত করতে মিস্টার লেথব্রিজের নিকট দৌড়ে গেলেন। সৎকারের সাক্ষীদের হাত করার জন্য 15 মের আগেই তিনি দার্জিলিংয়ে ছুটে যান। ইন্স্যুরেন্স কোম্পানির ডাক্তারের যে রিপোর্টে কুমারের দৈহিক চিহ্নগুলো লেখা ছিল, সেই রিপোর্টের ভয়েও তিনি আতঙ্কিত ছিলেন, যা পরে বাদীপক্ষ তলব করে আদালতে এনে প্রমাণ করেছেন। হস্তাক্ষর সম্বন্ধে যখন আদালতের পক্ষ থেকে বিশেষজ্ঞ মত চাওয়া হয়েছিল, তখনও আমি তার মধ্যে এই আতঙ্ক প্রত্যক্ষ করেছি। সত্যেন্দ্রনাথ ব্যানার্জির বিষয়ে বিচারক পান্নালাল বসু তার রায়ের এক জায়গায় উষ্মা প্রকাশ করেন এভাবে যে, মামলা পরিচালনার কার্যক্রমে প্রথম থেকে শেষ পর্যন্ত জমিদারি উপভোগকারী সত্যবাবুর আচরণ কি ছিল। এই দুর্ভাগা সন্ন্যাসীকে পূর্ণ জ্ঞানে মেজকুমার বলে জেনেও সত্যবাবু ক্রমাগত বাধা দিতে থাকলেন। বিবাদী পক্ষে দাবি করা হয়েছিল যে বাদী যদি মেজকুমার হনও, তথাপি তিনি এই সম্পত্তি পাওয়ার অধিকারী নন, কেননা অনেক পূর্বেই তিনি সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়েছেন, যা হিন্দু আইন অনুযায়ী মৃত্যুর সমতুল্য। এই বিষয়ে রায়ে বলা হয়, সাক্ষ্য প্রমাণ দৃষ্টে এরূপ বলার অবকাশ নেই যে বাদী সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়েছিলেন কিংবা সমস্ত পার্থিব বিষয় হতে তিনি সম্পূর্ণরূপে অবসর গ্রহণ করেছিলেন। বরং সাক্ষ্য প্রমাণ হতে দেখা যায় যে
তিনি যে জীবনযাপন করতেন উহা তার স্মৃতি ভ্রংশের ফল। মৃত্যুর সমতুল্য হতে হলে সন্ন্যাস গ্রহণ হতে হবে অবশ্যই ইচ্ছাকৃত। মামলায় এমন কোনো প্রমাণ নেই যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে যে সকল অনুষ্ঠানাদির আবশ্যক হয় তা তিনি সম্পাদন করেছিলেন। বিবাদী পক্ষে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি করা হয় যে ১ নং বিবাদী কুমারের বিধবা স্ত্রী হিসেবে ১৯০৯ সালের মে মাস হতে সম্পত্তি দখল করছেন এবং ১৯৩০ সালে মামলা দায়েরের পূর্বে ১২ বছরের ঊর্ধ্বকাল যাবৎ তিনি তা দখল করছেন। ফলে ১৯০৮ সালের লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইনের ২৮ ধারা এবং ১৪৪ অনুচ্ছেদ মোতাবেক বাদী সঠিক সময়ে মামলা দায়ের করেননি। সে কারণে বাদীর মামলাটি তামাদি দোষে বারিত। লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইনের ২৮ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পত্তি দখলের মামলা দায়ের না করেন তাহলে উক্ত সম্পত্তিতে তার অধিকার বিলুপ্ত হবে। এই ধারা প্রযোজ্য হয় যদি অন্য কেউ সম্পত্তিটির দখলে থাকে। আর এই আইনের ১৪৪ অনুচ্ছেদে বলা হয়েছে, স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের জন্য ১২ বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে এবং তামাদির সময়কাল গণনা শুরু হবে অপর কেউ দখল করার দিন থেকে, যেটাকে বিরুদ্ধ দখল বা অ্যাডভার্স পজেশন বলা হয়। বিবাদী পক্ষে দাবি করা হয় যে বিবাদী কোর্ট অফ ওয়ার্ডসের মাধ্যমে দীর্ঘ ১২ বছরের অধিককাল যাবৎ উক্ত সম্পত্তি ভোগ দখল করার মাধ্যমে বাদীর বিরুদ্ধে বিবাদীর বিরুদ্ধ দখল তথা অ্যাডভার্স পজেশন প্রতিষ্ঠিত হয়েছে। এই বিষয়ে বিচারক পান্নালাল বসু বলেন, বাদীর আগমনের পূর্ব পর্যন্ত ১ নং বিবাদী হিন্দু বিধবা রূপে সম্পত্তি দখল করেছিলেন। এটি হিন্দু আইনের সিদ্ধান্ত এবং হিন্দু আইন অনুযায়ী ১ নং বিবাদী মৃত্যুবরণ করলে উক্ত সম্পত্তি বাদীর উত্তরাধিকারগণের নিকট ফেরত যাবে, অর্থাৎ বিধবা কখনো সম্পত্তির মালিক হবেন না। রায়ে আরও বলা হয়, ১৯২১ সালের ৪ মে যেদিন বাদী নিজেকে মেজকুমার বলে ঘোষণা করেছেন কিন্তু সম্পত্তির দখলে ছিলেন না, সেদিন হতেই শুরু হবে দিন গণনা। যেহেতু মামলাটি ১৯৩০ সালে দায়ের করা হয়েছে, সেহেতু বাদী ১২ বছরের মধ্যেই মামলা দায়ের করেছেন মর্মে দেখা যায়। সুতরাং মামলাটি তামাদি দোষে বারিত হওয়ার প্রশ্নই ওঠে না। আর এর আগে ১ নং বিবাদী যে দখলে ছিলেন সেটি তিনি বাদী তথা বাদীর উত্তরাধিকারীদের পক্ষে দখল করেছেন মর্মে গণ্য হবে। এছাড়া বলা হয়, স্বামীর বিরুদ্ধে বিরুদ্ধ দখল বা অ্যাডভার্স পজিশন একটি অসম্ভব ধারণা। যেখানে স্বামীর মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা সম্পত্তির অধিকারী হবে, সেখানে স্বামীর তামাদি দ্বারা বারিত হওয়ার দাবি একটি অদ্ভুত বিষয়। এভাবে বিচারক পান্নালাল বসু বিবাদী পক্ষ কর্তৃক উত্থাপিত প্রতিটি বিষয়ই তাঁর যুক্তি খণ্ডন করেছেন, দিয়েছেন পাল্টা ও ক্ষুরোধার যুক্তি, যার ফলে কলকাতা হাইকোর্ট এবং প্রিভি কাউন্সিলও হস্তক্ষেপ করতে পারেনি এই রায়ে। এভাবেই রায়টি বহাল থাকার পাশাপাশি ইতিহাসে জায়গা করে নেন বিচারক পান্নালাল বসু। এখানে প্রসঙ্গক্রমে জানিয়ে রাখছি যে রায়টি প্রচারের পর তিনি আদালত থেকে সোজা চলে যান তাঁর টিকাটুলির বাসায়। সন্ধ্যাবেলা স্ত্রীকে পাশে ডেকে বললেন, দেখো, আমি যেন আর পারছি না, আমি বিচার বিভাগের এই চাকরি ছেড়ে দেব। স্বামী স্ত্রীর মধ্যে আর কি আলাপ হয়েছিল তার হদিস কোথাও না পাওয়া গেলেও দেখা যায় এর পরপরই তিনি ছেড়ে দিয়েছিলেন বিচার বিভাগের চাকুরি। ফলে ভাওয়াল মামলার রায় হয়ে থাকল তাঁর বিচারিক জীবনের শেষ রায়। তখন তার বয়স হয়েছিল ৫৩ বছর, চাকুরি ছিল আরও ৭ বছর। কোথাও কোনো ইঙ্গিত না পাওয়া গেলেও বাদীর বিরুদ্ধে কোর্ট অফ ওয়ার্ডস তথা তৎকালীন ব্রিটিশ আমলাদের নানামুখী দৌড়ঝাঁপ থেকে আমরা সহজেই অনুমান করতে পারি যে মামলাটির বিচার কাজের এই ৩ বছরে কি মানসিক ধকল সহ্য করতে হয়েছিল পান্নালাল বসুকে। যদিও কোনো কিছুই টলাতে পারেনি তাকে শেষ পর্যন্ত, কিন্তু মানসিক শান্তি বলে তো একটা কথা আছে। এত যুদ্ধ করে, এত প্রতিবন্ধকতা সয়ে আর যাই হোক, বিচারক হিসেবে সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। পান্নালাল বসু হয়তো ভেবেছিলেন এই মামলার বিচার করতে গিয়ে তিনি যেভাবে সরকারি আমলাদের সমালোচনা করেছেন তা তারা ভালোভাবে নেবেন না কিছুতেই, ফলে তার পরবর্তী চাকুরি জীবন হবে কণ্টকিত নিশ্চিতভাবেই। এই আশঙ্কা বা মানসিক টানাপোড়েনেই সম্ভবত ভাওয়াল মামলার রায় প্রদানের পরপরই ইস্তফা দেন চাকুরি হতে পান্নালাল বসু। যদিও তার পরবর্তী ইতিহাস আরও সমুজ্জ্বল। ১৯৫২ সালে কলকাতার শিয়ালদহ থেকে বিধানসভা নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী হিসাবে এমপি নির্বাচিত হয়ে তিনি প্রথমে হয়েছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, বছর ২ পর হয়েছিলেন ভূমি ও রাজস্বমন্ত্রী।
সুপ্রিয় দর্শক, ভাওয়াল সন্ন্যাসী তথা রবীন্দ্রনারায়ণ রায়চৌধুরী কর্তৃক ইতিহাস বিখ্যাত সেই মামলা দায়ের এবং মামলাটির বিচারে ঢাকা জজ কোর্টে ঘটা নানান ঘটনা সহ মামলাটির রায় সম্পর্কে এই হচ্ছে আমাদের বিস্তারিত পরিবেশনা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলায়। অদৃষ্টের খেলা বোঝা বড় দায়, জানি না কে কখন যাই কোথায়। অদৃষ্টের খেলা বোঝা বড় দায়, জানি না কে কখন যাই কোথায়। নিয়তি খেলে যায় খেলা অবিরাম, সে খেলায় হেরে যায় বিধি যারে বাম। আমিও আজ হেরে গেছি মিঠুরে খেলায়, এতদিন ছিলাম ভাওয়ালে রাজা, মেতেছি আজ সন্ন্যাস লীলা। আমিও আজ হেরে গেছি মিঠুরে খেলায়, এতদিন ছিলাম ভাওয়ালে রাজা, মেতেছি আজ সন্ন্যাস লীলা, সন্ন্যাস লীলা। Law Tube PD, let our experience be your guide.